এই যে দেখেন পানাম নগরীর আরেকটি ভবনের ভেতরের চিত্র। কি বেহাল দশাই না হয়েছে এই পানাম নগরীর। শত বছরের ইতিহাস ঐতিহ্যের ধারক এই পানাম নগরী, কিন্তু যথাযথ যত্নের অভাবে এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হয়তো আর কয়েক বছর পর এটা একদম বিলীনই হয়ে যাবে। জি, আমাকে বলা হচ্ছে শুধু ক্যামেরা হাত ওদের ভিডিও করা যাবে, আমার যে ট্রাইপডটা স্ট্যান্ডটা এটা নেওয়া যাবে না, তার উপর ব্লুটুথ চালু রাখা যাবে না। খুবই নাজেহাল এবং খুবই বেহাল দশা। এখানে কি নেই, পৃথিবীতে যত রকমের আবর্জনা হতে পারে সব আবর্জনাই যেন এখানে রয়েছে। আচ্ছা, এবার বলি পানাম নগরের যে ডার্ক সাইড সেটার কথা। অনেক ঘোরাঘুরি শেষে অবশেষে বের হয়ে গেলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন কারুশিল্প জাদুঘর এবং বড় সর্দার বাড়ি থেকে। এবার যাওয়ার পালা পানাম নগরীতে। পানাম নগরী এর থেকে 500 গজ দূরে অবস্থিত অনলাইন তথ্য মতে। তো আমি হেঁটেই চলে যাব। 500 গজ দূরের রাস্তা বলা হয়েছে, শুধু হাঁটছি আর হাঁটছি। এখনও যে সোনারগাঁ জাদুঘর আছে সেটার এরিয়া শেষ করতে পারিনি। অনেক বড় একটা এরিয়া নিয়ে সোনারগাঁ জাদুঘরটা তৈরি করা হয়েছে। এখন আমি সোনারগাঁ এরিয়াতে হাঁটছি। এই এরিয়ার শেষেই পড়বে পানাম নগরী। তো রোজা রেখেছি, আকাশে রোদও আছে, কাঠফাটা রোদে বাইরে হাঁটছি, বেশ খানিকটা পরিশ্রম হচ্ছে ঠিকই, মানিয়ে নিচ্ছি। অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম পানাম নগরীতে। আমি এখন গেট দিয়ে প্রবেশ করছি, টিকিট কাউন্টার সামনেই। এই যে পেছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ঢুকতেই প্রথমে নজরে পড়বে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই অসাধারণ আভিজাত্য ঐশ্বর্যপূর্ণ বাড়িটি। চলুন টিকিট কাউন্টারে যাওয়া যাক। এই হচ্ছে পানাম নগরীর টিকিট কাউন্টার, মানুষ টিকিট নিচ্ছে। আর জি, এখানে এসছি, আমাকে বলা হচ্ছে শুধু ক্যামেরা হাত ওদের ভিডিও করা যাবে, আমার যে ট্রাইপডটা স্ট্যান্ডটা এটা নেওয়া যাবে না, তার উপর ব্লুটুথ চালু রাখা যাবে না। এরকম অদ্ভুত অদ্ভুত রেস্ট্রিকশন কেন যে আছে আমি সেটা বুঝতে পারছি না আসলে। যদি ভিডিও না করা যায় একেবারেই করা যাবে না, সেটা শুধুমাত্র ক্যামেরা ইউজ করা যাবে, স্ট্যান্ড ইউজ করা যাবে না, ওইদিকে আবার ব্লুটুথ ইউজ করা যাবে না। এগুলো কেমন ধরনের রেস্ট্রিকশন, আসলে খুবই হাস্যকর। যাই হোক, টিকিট কেটেছি, ঢুকেই দেখা যাক কতটুকু ভিডিও করা যায়, তারা কতটুকু ভিডিও করতে দেয়। বাংলার মসলিন বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং সোনারগাঁয়ের রাজধানী হিসেবে পানাম নগরীর পত্তন হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে। তবে বর্তমানের 52টি ভবন মূলত 19 শতকের সমৃদ্ধ হিন্দু বণিকদের কীর্তি। ইউরোপীয় স্থাপত্য আর মোঘল শৈলীর মিশেলে তৈরি এই নগরী একসময় জাঁকজমক আর প্রাচুর্যের প্রতীক ছিল। 1950-এর দাঙ্গা এবং পরবর্তীতে 1964-এর শত্রু সম্পত্তি আইনের রোষানলে পড়ে এই নগরীর বাসিন্দারা রাতারাতি তাদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। যে বারান্দায় একসময় উৎসবের আলো জ্বলত, দেশভাগের সেই করুণ ইতিহাস আজ সেখানে কেবল শূন্যতা আর হাহাকারই রেখে গেছে। শত বছরের ইতিহাস ঐতিহ্যের ধারক এই পানাম নগরী, কিন্তু যথাযথ যত্নের অভাবে এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হয়তো আর কয়েক বছর পর এটা একদম বিলীনই হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ সরকার কেনই বা এরকম নীরব ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন জানি না। এটার সংস্কারই বা কেন হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। এর বেশ কিছু ঘর সংস্কার করা হয়েছে, যেহেতু এখানে আনসাররা থাকেন এবং রাষ্ট্রীয় বাহিনীর লোকজন এখানে থাকেন বেশ কিছু বিল্ডিংয়ে। সেক্ষেত্রে বেশ কিছু বিল্ডিং খুব অল্প কয়েকটা সংস্কার করা হয়েছে, বাকি প্রায় সবগুলো বিল্ডিংই এরকম ধ্বংসস্তূপ। এই পানাম নগরীর প্রায় অনেকগুলো ঘর ঘুরে দেখলাম এবং সবগুলো ঘর ঘুরে দেখে যেটাই মনে হলো, দেখতে পাচ্ছেন প্রায় অধিকাংশ ঘরের অবস্থায় ভেতরের বেহাল দশা এরকম দেখতে পাচ্ছেন। এটা কোনো অংশেই প্রত্নতাত্ত্বিক স্থান হতেই পারে না। এটা ভিনদেশি কেউ যখন আসবে এগুলো দেখার জন্য, তখন এই যে এরকম বিক্ষিপ্ত অবস্থায় চতুর্দিকে ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটা দেখা মাত্র এটাকে কোনো অংশেই প্রত্নতাত্ত্বিক স্থাপনা তো মনেই হবে না, বরঞ্চ মনে হবে এটা আপাদমস্তক একটা ডাস্টবিন। তো পানাম নগরীর সংস্কার কাজ যদি এখনও রাষ্ট্র সিরিয়াসলি হাতে না নেয়, তাহলে কয়েক বছরের মধ্যে হয়তো পানাম নগরী বিলুপ্ত হয়ে যাবে। পানাম নগরী বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না। পৃথিবীর সব থেকে পুরনো 100টি স্থাপত্যের মধ্যে অন্যতম একটি নগরী হচ্ছে এই পানাম নগরী। আমরা এটাকে তিলে তিলে ধ্বংস হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পলেস্তারা খসে পড়ছে, ইটগুলো দাঁত বের করে তাকিয়ে আছে এবং একে একে ধ্বংস হওয়ার প্রহর গুনছে পানাম নগরী। কয়েকটা বিল্ডিং বোধহয় এটা সংস্কার করা হয়েছিল, যেখানে আবার ঐতিহাসিকরা এবং বিশ্লেষকরা এটাতে ভিন্নমত পোষণ করেছেন। তারা বলেছেন যে এই যে সংস্কার কর্মটা করা হয়েছে এটা পুরোপুরি অপরিকল্পিতভাবে করা হয়েছে। সাধারণত পানাম নগরীর যে নির্মাণ শৈলী, সেই নির্মাণ শৈলীতে ব্যবহার করা হয়েছে
এই যে এই টাইপের চ্যাপ্টাকৃতির ইট দেখতে পাচ্ছেন, চ্যাপ্টাকৃতির ইট। কিন্তু এই যে আমি কথা বলতে না বলতে পেয়ে গেলাম, বিশ্লেষকদের মতে এখানে পরবর্তীতে যখন করা হয়, সংস্কার করা হয়, সেখানে চিকন ইটের পরিবর্তে এরকম আধুনিক সময়ের মোটা মোটা ইটগুলো ব্যবহার করা হয়েছে, যার ফলে এই পানাম নগরীর যে মূল আভিজাত্য, ঐশ্বর্য, সৌন্দর্য সেটা পুরোটাই বিলীন হয়ে যাচ্ছে এরকম অপরিকল্পিত সংস্কারের মাধ্যমে। যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বড় বড় ইটগুলো দিয়ে জাস্ট ঢেকে দেওয়া হয়েছে। এটা কোন ধরনের সংস্কার আমি আদৌ বুঝতে পারছি না। আর এখানে রয়েছে পানাম নগরীর একদম মূল যে চ্যাপ্টাকৃতির ইট সেগুলো, আর এর পাশাপাশি রয়েছে আধুনিক সময়ের মোটা ইটগুলো। দুটাতে ফারাক দেখুন কতটা পার্থক্য। ঠিক বিশ্লেষকরা এই জায়গায় এসে পানাম নগরীর যে সংস্কারকর্ম সেটার বিরোধিতা করেছেন এবং ভিন্নমত পোষণ করেছেন। নিঃসন্দেহে সুন্দর পরিকল্পনা এবং যথাযথ মূল্যায়ন নিয়ে পানাম নগরীর সংস্কার করা উচিত। তাহলে পানাম নগরীকে বাঁচানো যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং উদাহরণ হিসেবে পেশ করা যাবে পৃথিবীর কাছে। আচ্ছা, এবার বলি পানাম নগরের যে ডার্ক সাইড সেটার কথা। সোনারগাঁয়ের ইতিহাসের প্রাণকেন্দ্র ছিল পানামনগর, আর এই শহরের মূল মালিকানায় ছিলেন স্থানীয় সম্ভ্রান্ত মুসলিমরা। মধ্যযুগে রাজধানী হিসেবে সোনারগাঁয়ের সমৃদ্ধির সাথে সাথে পানামনগরীও গড়ে উঠেছিল তাদেরই হাতে। কিন্তু ব্রিটিশরা যখন বাংলার শাসনভার হাতে নিল, তখন এই দৃশ্যপট বদলে গেল এক তিক্ত রাজনৈতিক সমীকরণে। ব্রিটিশদের শাসনকে মেনে না নিয়ে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা তাদের বিরুদ্ধে অসহযোগিতার নীতি গ্রহণ করেন, আর এই অবাধ্যতার সাজা হিসেবে ব্রিটিশরা পরিকল্পিতভাবে মুসলিমদের প্রভাব প্রতিপত্তি মুছে ফেলার সিদ্ধান্ত নেয়। তাদের বসত বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে পুরো এলাকাটি জনশূন্য করে ফেলে। মুসলিমদের উচ্ছেদের সেই ধ্বংসস্তূপের উপরই ব্রিটিশরা আশ্রয় দেয় তাদের অনুগত উচ্চবর্ণের হিন্দু ব্যবসায়ীদের। আজকে আমরা পানামনগরের রাস্তার দুই ধারে যে ইউরোপীয় ও মোগল রীতির মিশ্রণে তৈরি কারুকার্যময় দালানগুলো দেখি, সেগুলো মূলত সেই ব্রিটিশ তোষামোদকারী ব্যবসায়ীদেরই তৈরি। ব্রিটিশরা বিদায় নেওয়ার পর এই ব্যবসায়ীদের দাপটও যখন কমে গেল, তখন ভবনগুলো পরিত্যক্ত হয়ে পড়ে এবং দখলদারিত্বের কবলে চলে যায়। দীর্ঘ সময় পর 2009 সালে স্থানীয় প্রশাসন এলাকাটিকে দখলমুক্ত করে, কিন্তু পানামনগরের ইটের দেয়ালে আজও মিশে আছে সেই আদি মালিকদের উচ্ছেদ আর ধ্বংসের এক করুণ ইতিহাস। পানাম নগরীর আংশিক সংস্কারের যে বিষয়গুলো, আসলে এটা আংশিক সংস্কারও বলা চলে কিনা সেটাই সন্দেহ। এখন আপনাদেরকে আরেকটি সংস্কারের নমুনা দেখাও। দেখতে পাচ্ছেন এখানে সংস্কার কাজ চলছে। এটাও সংস্কারের মধ্যে পড়ে আর কি, বাংলাদেশ অনুযায়ী। দেখতে পেলেন এখানে জাস্ট একটা দরজা খুলে গেছে, সেই দরজাটার মধ্যে আড়াআড়ি করে একটা কাঠ লাগিয়ে দেবে, এতটুকুতেই সংস্কার শেষ। এ হচ্ছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থান পানাম নগরীর সংস্কার কর্ম। ভাবতে পারছেন, পানাম নগরীর প্রত্যেকটি বাড়ির এবং স্থাপনার একটি আকর্ষণ হচ্ছে এই যে এই সরু গলিগুলো এত চিকন, কি বলবো, মানে আমি জাস্ট এভাবে হয়ে তারপর আমাকে বের হতে হচ্ছে, ঢুকতে হচ্ছে। আমি সোজা হয়ে বের হতে পারবো না, আটকে যাব। সেক্ষেত্রে সে সময়কার মানুষজনকে অনেক বেশি ছোট ছিল বা চিকন ছিলেন, যার কারণে এত চিকন চিকন গলিগুলো তৈরি করেছেন। আসলে এখান দিয়ে আমাদের মতো মানুষদের নর্মালি হাঁটা এবং ঢোকা দুটাই খুবই মুশকিল। দেখতে পাচ্ছেন খুবই সরু একটা গলি, খুবই চিকন। এই গলি দিয়ে তারা কিভাবে কি করতেন আমি বুঝতে পারছি না আসলে। আর কেনই বা এত ছোট ছোট গলিগুলো নির্মাণ করা হয়েছিল এবং তারা এতই কি দৈহিক গঠনে ছোট ছিলেন, সব কিছু কীরকম ছোট ছোট, এরকমভাবে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা দরজা খুবই ছোট ছোট। মূল রাস্তা থেকে বাইরে আরেকটি ভবন পানামের, দেখতে পাচ্ছেন একদম প্রায় ধ্বংসই হয়ে গেছে। এটাতে আর কিছু নেই, হয়তো আর কয়েকদিন পরেই ধসে পড়বে। আর এখান দিয়ে সিঁড়ি, সিঁড়িগুলো একদম খসে পড়ে গেছে। সিঁড়িতে ওঠার মতো আর কোনো অবস্থা নেই। এদিকে কাঁটা দিয়ে রাখা হয়েছে মানুষ যাতে উপরে না যায়। আর এ হচ্ছে মোটামুটি একটা ঘরের অবস্থা। পানাম নগরীর এই ছোট ছোট সুন্দর সুন্দর ভবনগুলো দেখা মাত্রই আসলে সেই সময়কার অভিজাত হিন্দু যে ব্যবসায়ী শ্রেণী ছিল, তাদের যে রুচিশীলতা সেটার বহিঃপ্রকাশ এখনও একদম পুরোপুরি স্পষ্ট। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি কি সুন্দর এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে এবং তাদের যে মালিকরা ছিলেন তাদের রুচি, আভিজাত্য এবং ঐশ্বর্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে যাচ্ছে শত বছর ধরে আজ পর্যন্ত। এই যে দেখেন প্রত্যেকটা ঘর কত সরু। এই যে আমি দেখাচ্ছি, আমি হেঁটে যাচ্ছি, খুবই চিকন একদম। এই যে আমার মাথার সাথে দেয়ালটা লেগে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাথার সাথে একদম দেয়ালটা লেগে গিয়েছে। মানুষজন কি এতই ছোট এবং এতই খাটো ছিল, আর দেয়ালগুলো খুবই সরু, খুবই চিকন।
মানে একটু মোটাসোটা কেউ হলে এখানে এসে আটকে যাবে, বের হতে পারবে না। এই যে দরজাটা, এই দরজা দিয়ে আমি বের হতে যাই, ডিরেক্ট আটকে যাচ্ছি। এত ছোট একটি দরজা দেখতে পাচ্ছেন। এ হচ্ছে ঘর। উপরের ছাদটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করা, নকশা করে। মোগল স্থাপত্যগুলোতে সাধারণত এরকম খোপ খোপ, দেয়ালের মধ্যে খোপ খোপ এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখা যায়। সেটা এই পানাম সিটিতেও বিদ্যমান। আসলে পানাম সিটি তো হিন্দু অভিজাত শ্রেণী এবং মোগল এবং বারো ভূঁইয়াদের যে সময়কাল, সব কিছুর সংমিশ্রণ ঘটেছে এই পানাম নগরীতে। সেক্ষেত্রে স্থাপত্য রীতিতেও রয়েছে নানান রকমের নানান নান্দনিকতা, এক এক জাতির এক এক বৈশিষ্ট্য, খুবই চমৎকার। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটি আরেকটি আমি ঘরে প্রবেশ করেছি। ঘরটার মধ্যে নিচতলায় রুম রয়েছে 3 থেকে 4টি এবং প্রত্যেকটা রুম খুবই ছোট ছোট। আমি একটু পেছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন পানাম নগরীর আরেকটি ভবনের ভেতরের চিত্র। কি বেহাল দশাই না হয়েছে এই পানাম নগরীর। কত শখ আর কত আভিজাত্য আর ঐশ্বর্য মেখে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছিল। তারা কি জানতেন একদিন এই বাড়িগুলো এরকম করুণ পরিণতি বরণ করবেন? 1947-এর পর থেকে যখন দেশভাগ হয়েছে, পরবর্তীতে ধীরে ধীরে হিন্দু জমিদার শ্রেণীর যে লোকজন ছিলেন বাংলাদেশে, তারা পশ্চিমবঙ্গে চলে যান এবং পশ্চিমবঙ্গের অনেক মুসলিম ধীরে ধীরে পূর্ববঙ্গে এসেছেন। কিন্তু এই পানাম নগরীর ভাগ্যে সেটা জোটেনি। পানাম নগরী একদমই অভাগা হয়ে পড়ে আছে, এখন পর্যন্ত শূন্য, মালিকানাহীন। 100 বছর আগের এই পানাম নগরী সে সময়েও ছিল বেশ আধুনিক, যেটা এখন পর্যন্ত সকল রকমের আধুনিক স্থপতিদের ভাবিয়ে তোলে। দেখতে পাচ্ছেন এই যে পানাম নগরী, এই পানাম নগরীর 2 অংশেই রয়েছে এরকম বড় বড় 2টি খাল। এখন যেহেতু শীতকাল, পানি অতটা নেই, কিন্তু বর্ষাকালে পানিতে টইটুম্বুর থাকে এই খালগুলো। আর এই খালগুলোর পাশে অবস্থিত এ পানাম নগরী। এই পাশে একটি রয়েছে, ঠিক অপোজিটে আরেকটি পাশে রয়েছে আরেকটি খাল এই পানাম নগরীর। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানাম নগরীর শৌচাগার। মানে এই নগরীটা অত্যাধুনিক একটি নগরী ছিল। এই নগরীতে সব কিছু ছিল, মসজিদ, মন্দির, গির্জা, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, শৌচাগার, সব কিছু। দেখুন আরেকটি ভবনের একদম সদর দরজার কাছে আমরা দাঁড়িয়ে আছি। এই সদর দরজার উপরে কিছু নাম লেখা আছে দেখতে পাচ্ছি, একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে ঝাপসা ঝাপসা, খুবই অল্প অল্প বোঝা যাচ্ছে এখান থেকে। বন্দে শ্রীমোদেন পিনাই দিদারবিন্দ যুগলম, এই টাইপের কোনো নাম কিংবা মন্ত্র এখানে লেখা আছে। যেহেতু পরবর্তীতে হিন্দু সম্প্রদায় এখানে বসবাস করেছেন, সেক্ষেত্রে হয়তো তারা তাদের ধর্মীয় কোনো মন্ত্র এখানে ঘরের সামনে এভাবে খোদাই করে লিখে রেখেছিলেন। বাকি সামনের যে এই অংশটা দেখার মতো। এই পানাম নগরীর বেশ কিছু ভবন খুবই ছোট ছোট, আর বেশ কিছু ভবন অনেক বড়। যেমন আমি আপনাকে এখন একটি ভবন দেখাবো। এই যে এই ভবনটি দেখুন, এটা হচ্ছে এই ভবনের সামনের অংশ। আর এই ভবনের যে দৈর্ঘ্য সেটা যদি আপনাকে দেখাই, এই যে এখান থেকে শুরু হয়েছে, সেই ওই মাথায় গিয়ে শেষ হয়েছে। কত বড় এই ভবনগুলো দেখতে পাচ্ছেন। কিছু ভবন খুবই ছোট ছোট, আর কিছু ভবন অনেক বড়। পুরো শরীরটা শিহরিত হচ্ছে। ইতিহাসের কত সাক্ষী এখানে রয়েছে। এই যে প্রত্যেকটা ইট, এই যে পলেস্তারা, ইটের প্রত্যেকটি গাঁথনি, এই যে ভবনগুলো কত ইতিহাসের সাক্ষী সেটা বলাই বাহুল্য। এই ভবনগুলো কত ইতিহাস দেখেছে, কত কিছু শিখেছে, কত কিছুর সম্মুখীন হয়েছে, কত ঝড় ঝাপটা পেরিয়ে আধুনিক সময়ে এসেও দাপটের সাথে এখনও টিকে আছে। দেখতে পাচ্ছেন এই ভবনেরও যে ছাদটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। এক এক ভবনের ছাদের ডিজাইন এক এক রকম। কার থেকে কে বেশি সুন্দর করে নিজেদের বাড়িঘর সাজাতে পারে, যেন সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল সেই সময়কার ধনাঢ্য হিন্দু ব্যবসায়ীরা। পানাম নগরীতে আজ আর রাজকীয় আভিজাত্য নেই, আছে কেবল নোনাধরা দেয়াল আর খসে পড়া পলেস্তারার বিষাদ। প্রতিটি ধাপে ধাপে পায়ের নিচে পড়ে থাকা ইটের টুকরো যেন জানান দিচ্ছে জৌলুসের আয়ু খুব বেশি নয়। শ্যাওলা পড়া থামগুলো আজ কালের ভারে নুয়ে পড়ছে, আর ভেতরের অন্ধকার বারান্দায় জমে আছে বছরের পর বছর ধরে জমে থাকা ধুলোবালি। এখানে ইতিহাসের চেয়েও বেশি প্রকট হয়ে ধরা দেয় অবহেলার দীর্ঘশ্বাস। এই ধ্বংসপ্রাপ্ত পানাম নগরীর একটি মাত্র ভবনই চোখে পড়ছে, যেটাকে মনে হচ্ছে যে প্রপারলি সংস্কার করা হয়েছে। এই যে আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, তাও এটা সংস্কার করার অন্যতম কারণ হচ্ছে এখানে রাষ্ট্রীয় বাহিনীর লোকজন থাকেন। সংস্কারকৃত ভবনের বারান্দার অংশে রয়েছি, দেখতে পাচ্ছেন।
ভবনটি আসলে প্রপারলি সংস্কার করা হয়েছে। বাকি সবগুলো ভবন যদি এভাবে সংস্কার করা হতো তাহলে পানাম নগরীর সৌন্দর্য আভিজাত্য একদম পূর্বের মতো ফিরে আসতো এবং নতুন করে ফুটে উঠতো, প্রস্ফুটিত হতো, যেটা পৃথিবীর মানুষ দেখে, এখানে যারা ফরেনার আসছে তারা দেখেও আশ্চর্য হতো। আসলে এখানে পানাম নগরীতে এসে প্রত্নতাত্ত্বিক স্থাপনা দেখতে এসে তাদেরকে দেখতে হচ্ছে ডাস্টবিন, যেটা আমাদের দেশের জন্য একদমই শোভনীয় কিছু না। ওটা হচ্ছে টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করার অংশ, আর এটা হচ্ছে বাইরের অংশ। বাইরের অংশেও বেশ কিছু পুরনো ভবন রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে ভবনটি সেটি হচ্ছে এই ভবন। চলেন এই ভবনের একটু আশপাশটা আপনাদেরকে ঘুরে দেখানো যাক ভালো মতো। সংরক্ষিত এলাকার বাইরের যে কয়েকটা ভবন বলেছিলাম আছে, তার মধ্যে সবচেয়ে বড় ভবন যেটি, সেটির পেছনের অংশ হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন। খুবই নাজেহাল এবং খুবই বেহাল দশা। এখানে কি নেই, পৃথিবীতে যত রকমের আবর্জনা হতে পারে সব আবর্জনাই যেন এখানে রয়েছে। অবশ্য যেগুলো সংরক্ষিত, যে এটা সংরক্ষিত এলাকা, সেই সংরক্ষিত এলাকার যে ভবনগুলো, সেই ভবনের চিত্রটাও ঠিক এরকম। আর ঠিক সংরক্ষিত বাইরের এলাকা থেকে এর চেয়ে বেটার কিছু প্রত্যাশা করাটা একদমই বোকামি, সেটা আমি করছিও না। বাকি দেখে খুব আফসোস লাগছে, খুব পরিতাপ হচ্ছে যে আমরা জাতি হিসেবে কতটা অথর্ব এবং কতটা অধম, যে এত গুরুত্বপূর্ণ একটি নগরীকে আমরা কিভাবে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছি, জনগণ এবং সরকার সবাই মিলে। রত্নকাহনের 7 নম্বর ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আজকে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি আমি বড় সর্দার বাড়ি এবং পানাম নগরী, এর সাথে এর যে বিক্ষিপ্ত ইতিহাসগুলো রয়েছে সেগুলোকেও জড়ো করে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু না কিছু তথ্য দিতে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আপনার যেটা ভালো লেগেছে সেটা ভালো বলবেন, যেটা খারাপ লেগেছে সেটা গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন, এটাই প্রত্যাশা করি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।